আমার মা কিন্তু এখনো খুব স্ট্রিক্ট। আমার মা কিন্তু কখনোই কোনো কিছুই খুব ইজিলি মানে হ্যাঁ বলে না, কিন্তু আমার মা এখনো আমাকে শাসন করে। এখনো মা আমার উপর রেগে যায়, আমার উপর মানে অভিমান করে, দুঃখ প্রকাশ করে, রাগ করে, ফোন না করলে ভীষণ রেগে যায়, তারপর বলছে আসতে হবে না, তোমাকে আর কথা বলতে হবে না। মানে মার সেই যে মানে শাসনটা কিন্তু আজও আছে। মানে মা বলেছিল যে তুমি ভেবো না যে তুমি খুব বড় হিরোইন বা সেলিব্রিটি হয়ে গেছো। দাবদাহে শহর কলকাতা পুড়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কি কাজ করতে ইচ্ছে করছে না? ক্লান্ত লাগছে? তাহলে একজনের দিনের রুটিন আপনাদের বলি শুনুন। সকালবেলা ইন্টারভিউ, তারপর গোটা দিনের শুটিং, তারপর ইন্টারন্যাশনাল ট্যুর। আচ্ছা, এই এনার্জিটা কার? ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু এই এনার্জির সিক্রেটটা কি তার থেকে জেনে নি। বলো ঋতু। এই যে তুমি এক্ষুনি বললে দাবাদহে জ্বলছে শহর, আর সোলার এনার্জি। একটা কোথাও ইন্সপায়ার্ড ফিল করি আমি যখনই কিছু কাজ করি। সকাল থেকে উঠেই মনে হয় জীবনে অনেক কিছু করার বাকি আছে, আজ এই দিনটা এইভাবে কাজ করতে হবে, অনেক কিছু কাজ, ভালো কাজ আমার দিতে হবে আমার দর্শকদের। সো অলওয়েজ আই ফিল যে আই এম রেসপন্সিবল। তো সেই জন্যই সেইভাবেই দিনলিপি তৈরি হয়। এবং যেহেতু আমার অবভিয়াসলি এখন একটা রানিং শুটিং চলছে, সেহেতু আমি বলেছি যে আমার শুটিং চলুক আর না চলুক, আমার যে ছবি রিলিজ হচ্ছে, যে ছবি আসছে, সেখানে তো আমার কন্ট্রিবিউশন বা আমার প্রেজেন্সটা খুবই প্রয়োজন। কারণ আমি একটা ছবি যখন করি তখন তার সব কিছুর মধ্যে আমি জড়িয়ে থাকি। শুধু অভিনয় করলাম, বাড়ি চলে গেলাম অ্যাজ অ্যান আর্টিস্ট, সেটা আমি করি না। আমি চেষ্টা করি যতটা পারি প্রমোশনে থাকার, যতটা পারি ছবিটাকে প্রমোট করার, যতটা পারি ছবিটাকে কিছু হলেও একটুখানি এগিয়ে দেওয়ার, মানে যতটুকু আমার মিন্সের মধ্যে থাকে। দ্যাট ইজ মাই প্র্যাকটিস ফর ভেরি ভেরি লং টাইম। মানে শুধু আজকের দিনে না, মানে আই বিন ডুইং দিস ফর ইয়ার্স। তো অবভিয়াসলি সেখানে আমার নিজের একটা খুব দুর্দান্ত মানে আনন্দও থাকে। আর আমি মনে করি যে এটা কর্তব্যের মধ্যেও পড়ে যে একজন প্রযোজক পরিচালকের পাশে থাকা আফটার দ্য ফিল্ম ইজ মেড। আচ্ছা, এই গরম নতুন ছবি তোমার আসছে দাবারু, সেইটা থেকে একটা ঘটনা মনে পড়লো যে শুটিং সেটে গরম নিয়ে নাকি একটা দুর্ঘটনা ঘটেছিল। হ্যাঁ, একটা বিরাট দুর্ঘটনা। ইনফ্যাক্ট ওই দুর্ঘটনাটা খুব বড় দুর্ঘটনা হতে পারতো, ঈশ্বরের কৃপায় সেটা ছোট দুর্ঘটনা হিসেবে রয়ে গেল। আমার মানে একটা সিকোয়েন্স ছিল যেখানে বাচ্চাটা বল খেলবে এবং বলটা এসে খিচুড়ির মধ্যে পড়বে, যেটা আমি রান্না করছিলাম, এবং বাচ্চাটাকে মানে খুন্তি নিয়ে আমি দৌড়বো ওর পিছনে, মানে এরকম একটা সিকোয়েন্স ছিল। আর বাচ্চাটা খুব ছোট্ট, এইটুকু বল নিয়ে খেলছে। কিন্তু রিহার্সাল করতে করতে যেটা হয় যে কেউ বুঝতে পারেনি যে আসলে উনুনের মধ্যে কিছুটা যে গরম হয়ে গেছে, কেউ বুঝতে পারছিল না, বুঝতে পারেনি রাদার, মানে কারোর দোষ না, তবে একটু কেয়ারফুল থাকা উচিত ছিল, যেহেতু আগুনের শট হচ্ছিল এবং রিয়েল শট, ওটা মানে রিয়েল খিচুড়ি ফুটছে ওরকম টাইপের। তো তখন যেটা হয় যে প্রথমত দেখাবার পরে হয় যে ডিরেক্টর মানে এমনভাবে দেখিয়েছে, তখন হয়তো ভেবেছিল যে ওটা ওদিকে পড়বে, কিন্তু যেটা হয় বলটা মাঝখানে এসে পড়ে এবং পুরো জিনিসটা ছিটকায় এভাবে। তো আমি জাস্ট মুখটা এরকম করেছি, মানে মুখের মধ্যে কিন্তু এইখানে এখনো আমার মাপটা এই যে রয়ে গেছে, এই জায়গাটা পুরো একটা মানে পুড়ে গিয়ে ছাল উঠে গেছিল, এবং সেটা আমার অন্তত 3 সপ্তাহ ধরে ড্রেসিং করতে হয়েছে। তারপরেই আমার বাংলাদেশে একটা ছবি শুটিং ছিল, সেখানে ডিরেক্টর বলছে আমি ঋতুপর্ণার গ্ল্যামার ইউজ করতে পারতাছি না, আমার এখানে যে ব্যান্ডেজ, আমি শার্ট পরে মানে ঢাকা জিনিস পরছিলাম, তো আমি অল্টারনেট ব্লাউজ বা ওরকম কিছু পরতে পারছিলাম না, ফলে সো ইট ওয়াজ লাইক দ্যাট। বাট এনিওয়ে, সেটা ইটস পার্ট অফ দ্য গেম। আমি এগুলোকে খুব একটা বেশি গুরুত্ব দিই না, কারণ আমি খুব একটা এটা নিয়ে নিউজও করিনি তখন, এবং বলিও নি কাউকে যে এরকম একটা কিছু হয়েছে। আমি তারপরেও শুটিং করেছি, এবং ইনফ্যাক্ট যখন আমি চিৎকার করেছি জল জল বলে, তখন সবাই বুঝতে পেরেছে যে না, আমি ওটা অ্যাক্টিং করছি না, আমি সত্যি তখন আমার কিছু হয়েছে। তো আমি সেটাও আমি মেনটেন করি যে আমার সবার সাথে যে মানে আমি মনে করি যে কাটা ছেঁড়া মানে ওপর নিচ দুঃখ, তারপরে কিছু না কিছু হতেই থাকবে কাজের মধ্যে, তো সেটাকে বেশি গায়ে না মেখে এগিয়ে যাওয়া, তো দ্যাট ইজ মাই পলিসি। আচ্ছা, সূর্য শেখরের মায়ের চরিত্র অভিনয়, এই চরিত্রটাকে বাঁচলে কেন?
এটা বাছলাম কারণ এটা অ্যাকচুয়ালি একটা মায়ের মানে অ্যাকচুয়ালি একজন খুব মানে কি বলবো মানে একটা দারুণ সংগ্রামী মায়ের গল্প। তো আমার কাছে এখন স্ক্রিপ্টগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন কাজগুলো করছি এবং ডিরেক্টররা মানে কোন কাজগুলো আমাকে নিয়ে করছেন এবং আমি দর্শককে কীরকম দারুণ দারুণ ছবি উপহার দিতে পারছি। তো সেই জায়গাটা আমি মনে করি যে উইন্ডোজের সঙ্গে যখনই আমি কাজ করি তখন এক একটা মাইলস্টোন তৈরি হয়েছে। তো এবারও যখন মানে কিছু ছবি হয়তো আমি করিনি, কিন্তু তারপরেও বলবো যেই ছবিগুলো করেছি সেগুলো ডেফিনেটলি একটা দারুণ মানে সেন্সেশন তৈরি করেছে। তো দাবারও সেরকম একটি ছবি এবং প্রতিকৃত একটা দারুণ স্ক্রিপ্ট নিয়ে আমার কাছে আসে এবং প্রতিকৃতের কাজ সম্বন্ধে আমি শুনেছিলাম আগে, এবং আই থিঙ্ক এই ছবিটা ডেফিনেটলি প্রতিকৃতের একটা মাইলস্টোন ছবি হয়ে থাকবে এবং ইয়াং ডিরেক্টর, দারুণ স্পিরিট, এবং আমার ধারণা যে এইরকম ধরনের ইন্সপিরেশনাল স্টোরি না সবার জানা উচিত। মানে ইনফ্যাক্ট বাচ্চারা যারা বড় হচ্ছে, আমি শুধু দাবার কথাই বলছি না, কিন্তু ওভারঅল মানে বাচ্চাদের বড় হয়ে ওঠার যে মানে 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 কি বলবো মানে শিশু সুলভ যেই ব্যাপারগুলো, মানে শৈশবটা আস্তে আস্তে না আমাদের বাচ্চাদের মধ্যে হারিয়ে যাচ্ছে, কারণ তারা এতটাই মেকানিক্যাল হয়ে যাচ্ছে, তাদের ফোন, তাদের ইন্টারনেট, তাদের এই মানে রিল এইসব করতে করতে টিকটক, ফলে ওই শৈশবের যে হিউম্যান টাচগুলো ছিল সেইগুলো চলে যাচ্ছে। বল খেলা, বাইরে গিয়ে আনন্দ করা, বাবা মার কাছে বকুনি খাওয়া, মানে এই জিনিসগুলো মানে আসলে আইসোলেশনে চলে যাচ্ছে। তো আমার ধারণা যে এই ছবিটা কিন্তু ওই ফিলিংসগুলো মানে যেগুলো খুব বেসিক হিউম্যান ফিলিংসগুলোকে ফিরিয়ে আনবে, কারণ এই ছবির যে মানে মূল জায়গা হচ্ছে মানে বাচ্চা আর মায়ের যে অদ্ভুত দুজনের প্রতি কমিটমেন্ট, টান, এবং আমি তো সবসময় বলি মারা হচ্ছে সাইলেন্ট ওয়ারিয়ার্স, তারা বুকের মধ্যে চেপে রাখে সব কিছু, মানে যতই মানে মানে বলে না মানে বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তো আমি সেই জন্য বলছি যে মাদের এই কন্ট্রিবিউশন, আমি শুধুমাত্র যারা অ্যাচিভার বা যারা বড় হচ্ছে, যারা মানে পারফর্মার হবে বা যারা বিশাল সেলিব্রিটি হবে, আমি তাদের কথা বলছি না, আমি শুধুমাত্র আমি মাতৃত্বের এই জায়গাটা বলছি। আমার মা একবার বলেছিলেন একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বলছে মারা হচ্ছে সংসারের মূলাধার, মানে মূল আধার। তো এই মানে তারাই কিন্তু সংসারকে বেঁধে রাখেন। তো এই যে মানে করুণার এই আমি যে চরিত্রটা করেছি, তুমি জিজ্ঞেস করলে বলে বলছি, করুণার যে সংগ্রাম, করুণার যে অন্তর্নিহিত ব্যথা, কিন্তু সেটাও করুণা কখনো সেটা এক্সপ্রেস করতে, করুণা কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে আজকে সকালে খেতে পাচ্ছে, রাত্রিবেলা তাদের দারিদ্র এতটাই যে সন্ধ্যাবেলা অত খাবার পয়সা নেই, কিন্তু করুণা কিন্তু তার লক্ষ্যে স্থির থেকেছে যে না, আমার বাচ্চাটা যেন মানে প্রপারলি দাবা খেলে, এবং মানে বিকজ হি ওয়াজ ট্যালেন্টেড। আর আমার সাথে আমার বাবার যে কেমিস্ট্রিটা, উনিও একজন বিশাল দাবার শিক্ষক ছিলেন, এবং আমিও এই ছবিতে দাবার একটু জানি, আমিও দাবা খেলতে পারতাম, কিন্তু সেই তার স্বপ্নটা তার বাচ্চাকে দিয়ে কিভাবে পূরণ তিনি করেছেন, কিন্তু মানে তার সঙ্গে ওইরকম ভাবে না, কিন্তু বাচ্চাকে যেভাবে বড় করে মায়ের সমস্ত আবেগ দিয়ে, যেরকম না যে এইটাই করতে হবে এরকম না। তো সেই জন্য আমি বলছি যে প্রত্যেকের কাছে শিক্ষণীয় হবে এই ছবিটা, যে মা আর ছেলের মধ্যে যে অপূর্ব, আজকাল শুনি যে মা আর ছেলের মধ্যে অনেক সমস্যা, অনেক বৃদ্ধাশ্রমে শুনি যে ছেলেরা মাকে রেখে চলে গেছে, তারপর আর তার কখনো খোঁজ নেন না। তো এই ছবিটা বোধহয় কোথাও সেই মা আর ছেলের যেই বন্ধনটাকে অনেক বেশি চিনিয়ে দেবে, বুঝিয়ে দেবে। তো সেই জন্য আমি এই ছবিটা রাজি হয়েছিলাম করতে, কারণ এটা একটা মায়ের গল্পও বটে। মানে শুধুমাত্র যে সূর্যশেখরের বাবা, সূর্যশেখর একজন অসাধারণ মানে ব্যক্তিত্ব এবং গ্র্যান্ড মাস্টার, এবং ওনার মার সাথেও আমি দেখা হয়েছে আমার, ওনার মার সাথেও, তো সেটাও খুব ইন্সপিরেশনাল যে যিনি আছেন তাকেও মিট করতে পেরেছি, এবং ওনাকে দেখেছি যে মানে তার ছেলে এত বিশাল হয়ে যাওয়ার পরেও কিন্তু নিউভাবে আর্ট পরে শাড়ি পরেই এসছেন সবার সামনে। তো এটাই হচ্ছে মানে নিজেদের আইডেন্টিটি আর নিজেদের বেসিক হিউম্যান কোয়ালিটিস। তুমি মায়ের কথা বলছিলে, তোমার সাফল্যের পেছনে যদি বলি তোমার মায়ের কথা। আমার মা আমি বলবো যে মানে আমার মা কিন্তু এখনো খুব স্ট্রিক্ট। আমার মা কিন্তু কখনোই কোনো কিছুই খুব ইজিলি মানে হ্যাঁ বলে না, কিন্তু আমার মা এখনো আমাকে শাসন করে, এখনো মা আমার
মানে আমার উপর রেগে যায়, আমার উপর মানে অভিমান করে, দুঃখ প্রকাশ করে, রাগ করে, ফোন না করলে ভীষণ রেগে যায়, তারপর বলছে আসতে হবে না, তোমাকে আর কথা বলতে হবে না। মানে মার সেই যে মানে শাসনটা কিন্তু আজও আছে। মানে মা বলেছিল যে তুমি ভেবো না যে তুমি খুব বড় হিরোইন বা সেলিব্রিটি হয়ে গেছো, তুমি আমার কাছে সেই আমার মেয়েই আছো। তো সেই জন্য ওই জিনিসগুলো আমাদের পরিবারে এখনো বজায় আছে। তবে আমার মা ডেফিনেটলি বলবো যে আমার জন্য মানে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, এবং একটা সময় তো মা অনেক আমার সাথে শুটিংয়েও গেছেন, এবং তাই ভাবি যে অনেক সময় নিজেদের জীবনকেও মানে আর কেউ ফিরে দেখে না সন্তানদের জন্য। তো সেই জায়গাগুলো আমি মনে করি যে আজকের দিনে কিন্তু মানে বাবা মারা অনেক বেশি কনসিয়াস যে শুধুমাত্রই বাচ্চাদের জন্য তারা বাঁচে না, কারণ তারা নিজেদের জীবন নিয়েও যথেষ্ট কনসিয়াস। কিন্তু আমাদের মারা কিন্তু মানে আমাদের মারা অবধি কিন্তু তাদের সন্তানদের জন্যই বাঁচে, তাদের মানে সংসার এবং সংসারের মানে সংসার সন্তান হচ্ছে তাদের মূল জায়গা। তাই মারা, তাই বলি মারা সবসময় জীবন যুদ্ধে মানে জয়ী হয় তারা। তাই বলে না মায়ের পায়ে হচ্ছে পৃথিবী, মার আশীর্বাদ নিয়ে নেওয়া মানে সমস্ত ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নেওয়া। আচ্ছা, এই ছবিতে তোমার খুব কম মেকআপ, মানে অলমোস্ট মেকআপ নেই, এরকম আরো বহু চরিত্র আছে যেখানে আমরা তোমাকে বিভিন্ন লুকে দেখেছি, কিন্তু কখনো নিজের এই মানে নায়িকা সত্তা বা নায়িকা মানে যে গ্ল্যামার সেইটা হারিয়ে যাবার বা অন্য লুকে দর্শকদের সামনে আসার কখনো ভয় হয় না? আমি আসলে আমার ভীতিগুলো না একটু অন্য রকম। আমার ভীতিগুলো হচ্ছে যে আমি আমার পারফরমেন্সটা অতটাই মানে ওই লেভেলে গেল, তো আমার পারফরমেন্সে আর কি আমি আরও অ্যাড করতে পারবো যেটাতে আমাকে মনে হবে যে আমি সবার থেকে আলাদা। তো আমার স্ট্রাগলটা হচ্ছে ওই জায়গায়, মানে আমার পারফরমেন্সের জায়গায় আমার অনেক স্ট্রাগল থাকে, কিন্তু লুকস নিয়ে না আমি একদমই চিন্তিত থাকি না। বিকজ আমি মনে করি যে আমি একজন তারকা অভিনেত্রী, দুটোর সংমিশ্রণে আমি, কিন্তু আমি ওটাকেও যতটা মানে আহমিয়ত, মানে হিন্দিতে যেটাকে বলে আহমিয়ত দিই, আমি ততটাই আমার এই চরিত্রগুলোকে ইম্পর্টেন্স দিই, কারণ ওই চরিত্রগুলো ঋতুপর্ণা বানিয়েছে আমাকে। আর অন্য যেটা মেকআপহীন চরিত্রগুলো, সেই চরিত্রগুলোও কিন্তু আমাকে ঋতুপর্ণার আর একটা উত্তরণের জায়গা দেখিয়েছে। ফলে আমার ওটাও যতটা ইম্পর্ট্যান্ট, এটাও ততটাই ইম্পর্ট্যান্ট। তাই আমার লুকস, আমি বোধহয় আমি 200 ছবি করেছি, তো আমার 200 ছবিতে বোধহয় 200 রকম লুক আছে, এবং আমি লুকগুলোকে নিয়ে অন্তত ভাবনা চিন্তা করি এই কারণে যে কারণ যাতে আমাকে প্রত্যেকটা ছবিতেই একটা অন্য চরিত্র, আর আমি অন্য রকম লাগে এই কারণে যে আমি আমার দর্শকের মনে চরিত্রগুলো হয়ে বেঁচে থাকতে চাই। মানে পারমিতার পারমিতা, দহনের রমিতা, মুক্তধারার নিহারিকা, প্রাক্তনের সুদীপা, রাজকাহিনীর বেগম জান, তারপরে মানে লিস্ট গোজ অন, মানে অনেকগুলোই বলতে পারি, চারুলতা। তো আমি মনে করি যে ওই চরিত্রগুলো দিয়েই আমি আমার মানে মনে রেখে যেতে চাই। তো সেই জন্য চরিত্রগুলো হয়ে উঠতে আমি সেখানে ঋতুপর্ণা নই, আমি সেখানে চরিত্র। তো সেই জন্য আমি ওই জায়গাটাতে ডেফিনেটলি ওয়ার্ক করি যে আমাকে যাতে অ্যাবসলিউটলি কনভিনসিং লাগে, যেখানে আমার চোখের কালি দরকার, যেখানে আমার চুল রাফ দরকার, বা আমার লিপস্টিক নেই দরকার, আই ডোন্ট কেয়ার। আমি মনে করি যে চরিত্রটা কি বলছে, ঋতুপর্ণা কি বলছে সেখানে ইম্পর্টেন্ট না। সো দ্যাটস দ্য ওয়ে আই এম। আর হ্যাঁ, কোনো ফিয়ার নেই আমার, কোনো ফিয়ার নেই, আই এম ফিয়ারলেস এই ব্যাপারে। রাহুল বোসের সঙ্গে শুটিং করছেন, তো সেই অভিজ্ঞতাটা তোমার কেমন? ভীষণ ভালো। আর রাহুল আমার সামনে এত ভালো ভালো কথা বলেছে, আমি খুবই খুশি হলাম। কালকে প্রেসে প্রচুর বেরিয়েছে, ও প্রচুর ইন্টারভিউজ দিয়েছে, বলেছে ঋতুর জন্য আমি এই ছবিটা করছি। এবং রাহুল অ্যাকচুয়ালি, আমি আর রাহুল উই গো ব্যাক আ লং ওয়ে। আমি আর রাহুল বোস এর আগে অনুরণন করেছিলাম, এবং অনুরণন ওয়াজ এ সুপার ডুপার সাকসেস, এবং অনুরণন বাংলা সিনেমার একটা ডায়নামিক্সকে বদলে দিয়েছিল। তো ফলে সেটা আমার কাছে খুব একটা মেমোরেবল ফিল্ম, এবং ওই ছবিতে রাহুল আর আমার প্রথম আত্মপ্রকাশ, ভীষণ একটা রোম্যান্টিক চরিত্র ছিল আমাদের দুজনের। এবং তারপরে আবার প্রায় 17 বছর পরে আমরা উই আর ওয়ার্কিং টুগেদার। তো সেখানে একটা দারুণ আনন্দের জায়গা। এবং রাহুল সবাইকে বলল যে মানে ঋতু আমাকে
বলেছিল ওই ছবিটা করার জন্য। আমার সাবজেক্টটা পেয়ে আমরা কথা হচ্ছিল, অ্যাক্টর নিয়ে রাহুলের নাম উঠলো, তখন আমি বললাম আই ক্যান অলওয়েজ টেক্সট হিম যদি ভালো লাগে। তো ওর ভালো লাগে, বলছে আরে ঋতু তুমি যখন বলছো নিশ্চয়ই কিছু একটা আছে চরিত্র, তো প্লিজ সেন্ড মি দ্য স্ক্রিপ্ট। পাঠিয়ে দেওয়া হলো, ডিরেক্টর ওকে পাঠিয়ে দিয়েছিল এবং হি লাভড ইট। এবং এখন এই তবে ও বলেছে যে মানে ঋতুর মানে সঙ্গে কাজ এবং ঋতুকে আবার 17 বছর পর ঋতুর সঙ্গে আবার কাজ, সো দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট যেখানে রাহুল বলেছে যে খুব আমার বলেও খুব মানে এত বছরের ক্যারিয়ারও এত সুন্দর করে রেখেছে। তো ভাল লাগে যখন কো অ্যাক্টররা তোমার মানে প্রশংসা করে। কিছুদিন আগে টোটাও আমার সম্বন্ধে ভীষণ ভালো ভালো কিছু বক্তব্য বলেছিল। তো আমার ভালো লাগে যে শুনতে যে এত বছরে যাদের সাথে কাজ করছি তাদের থেকে কমপ্লিমেন্ট পাওয়া ইজ এ গ্রেট থিং। দাবারুতেও তো অনেক সিনিয়র আর্টিস্টরা রয়েছেন, তো যখন তোমরা সবাই একসঙ্গে কাজ করো, যাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করে আসছো, তখন সেটে অ্যাম্বিয়েন্সটা কিরকম হয়? এতদিনের চেনা পরিচিতি। আসলে সবাই এত, প্রথমত হচ্ছে সবাই এত দুর্দান্ত পারফর্মার্স যে যখন সেটে আমরা আসি তখন সবাই নিজেদের চরিত্রগুলো নিয়ে, ইনফ্যাক্ট এই ম্যাডাম সেনগুপ্তাতে আমি আর রাহুল সবসময় চরিত্রের ভেতরে ঢুকে আছি, তারপরে যখন বেরোচ্ছি তখন হয়তো গল্প করছি। তো সেই জন্য আমরা যখন সেটে যখন আসি তখন সবাই আমাদের নিজেদের অভিনয়গুলোকে নিয়ে আমরা এত ব্যস্ত থাকি যে তখন আমরা হয়তো অত বেশি অন্য কথা বলি না, কিন্তু যেই সময় জাস্ট যখন আমাদের ক্যারেক্টার থেকে আমরা ভেঙে যাই তখনই একটা দারুণ জায়গা তৈরি হয় যেখানে আমরা বসে অনেক গল্প করি, কথা বলি। আমাদের এই ছবিতে দাবারুতে ভেটারেন্সরা ভর্তি, মানে দীপঙ্কর দে টু চিরঞ্জিত দা, শঙ্কর চক্রবর্তী, তো অবভিয়াসলি তারা মানে কালজয়ী মানে পারফরমেন্স দিয়েছেন সবাই, এবং আমি খুব লাকি যে এই সব বড় বড় মানুষদের সাথে কাজ করতে পারি। আর টিটোদার সঙ্গে তো বহু বছরের সম্পর্ক, প্রথম ছবি শ্বেতপাথরের থালা থেকেই আমার ওখান থেকে আত্মপ্রকাশ, এবং প্রথমেই আমি এসে দেখছি যে একদিকে অপর্ণা সেন, একদিকে মানে একদিকে টিটোদা, একদিকে ইন্দ্রাণী হালদার, মানে সবাই তখন মানে বিশাল জায়গা। তো আমি তখন মানে মোটামুটি খুব ইন্টিমিডেটেড হয়ে গেলাম পুরো সেটে, বিকজ আই ওয়াজ নট ভেরি মানে ইউজ টু দ্য হোল থিং। আমি কখনো ফিল্মের জায়গা থেকে তো আসিনি, আমি একদম একটা আনকোরা মেয়ে, লেডি ব্রেবনের ফার্স্ট ইয়ারে পড়ি তখন, মানে আই এম দেয়ার, ল্যান্ডেড আপ সাডেনলি। তো সেই জন্য মানে সম্পর্কগুলো আমার সাথে ভীষণ ভীষণ গভীর সবার সাথেই, এবং সবাই আমাকে খুব ভালোবাসে, স্নেহ করেন। এবং টিটোদাকে দেখেছি অনেক রাত অবধি মানে কাজ করেছেন, একটু শরীরটা খারাপ ছিল, কিন্তু তাহলে এটাই হচ্ছে তাদের ডেডিকেশন। আর কি অপূর্ব সব মানে মুহূর্ত তৈরি হয়েছে এই ছবিতে, দেখবার মতো। এবং তারপরে অবশ্যই চিরঞ্জিত দা, যার সাথে আমার প্রচুর কাজ, মানে প্রচুর সুপারহিট, এই যে তুমি বলছিলে যেরকম কমার্শিয়াল, চিরঞ্জিত দা কিন্তু খুব গ্ল্যামারাস ছবি বানাতেন, এবং প্রচুর কমার্শিয়াল ছবির হিরোইন আমি চিরঞ্জিত দার দারুণ দারুণ কাজ করেছি ওনার সাথে, এবং ওনার নিজের প্রোডাকশনে প্রচুর কাজ করেছি। আর অ্যাজ এ হিরোইন ওনার কাজে উনি আমাকে সিলেক্ট করেছেন ওনার প্রোডাকশনে। এই ছবিতেও চিরঞ্জিত দাকে একটা দারুণ শিক্ষক এবং কোচের ভূমিকায় দেখা যাবে, এবং মানে হি ইজ আ মাল্টিটাস্কার, মানে অনেক কিছু উনি করেন এবং দারুণ সাফল্য পান তার সব কিছুর মধ্যে। শঙ্করদার অসাধারণ অভিনয়, তো মানে ইটস লাইক আ রিউনিয়ন আবার অনেক দিন পর সবার সাথে এই দাবারু সেটে। তাই হোপ যে এই ছবিটা একটা মানে ডেফিনেটলি মানে গরমের ছুটিতে একটা দারুণ উপহার হবে টু এভরিওয়ান। এই ছবিতে তো অনেক ছোটরাও আছে, তো মানে তাদের সঙ্গে কাজ করছো, সেই অভিজ্ঞতাটা কেমন বা কি দেখছো? তাদের সাথে কাজের অভিজ্ঞতাটাও ফ্যান্টাস্টিক, বিকজ ছোট্ট সমদর্শী ইজ এ ডিলাইট টু ওয়াচ। দারুণ করে ওকে তাহলে আমি গালগুলো খালি চটকাতাম আর বলতাম যে তুমি কী করছো। আর একটা সিনে ছিল যে আমি ওকে মানে বকছি আর একটা মানে হাতটা তুলেছি চড়মার বলে, আর তারপরেই ও আমাকে পরে মানে শটটা মানে হয়ে যাওয়ার পরে ইয়ে বলেছে, মানে ডিরেক্টর বলেছে ওয়ান মোর, মানে আর একটা হবে আর কি। তো ও ভীষণ ভয় পেয়ে আমার দিকে বলছে যে তুমি আমাকে মাপবে না তো। ওইটা আমার এখনো মানে কানে বাজে। তারপরে আমাকে অনেক চকলেট দিয়েছিলাম এনে, মানে ইজ এ ওয়ান্ডারফুল বয়, মানে এত মিষ্টি বাচ্চাটাকে সিলেক্ট করেছে। আর আরেকজন তো অর্ক তো প্রস্তুতে করেও ছিল এবং দারুণ কাজ করেছে। দুজনেই মানে এই ছবির অ্যাসেট এবং দেখার মতো অ্যাসেট। এই ছবিতে মানে ওরা দুজন যা অপূর্ব কাজ করেছে মানে ভাবা যায় না। তো আমার মনে হয় যে এই ছবির একটা মূল জায়গা হচ্ছে এই বাচ্চাদের সাইকোলজি নিয়ে মানে চর্চা, বিকজ এত সুন্দর সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে বাচ্চাগুলো। আর
সত্যজিৎ রায় যেরকম বলতেন যে উনি বাচ্চাদের একদম নর্মাল অ্যাক্টার্সদের মতো ট্রিট করেন, এবং এখানেও কিন্তু আমি দেখছিলাম যে বাচ্চারা যথেষ্টই গ্রুমড, এবং দাবার ব্যাপারটা তো খুবই একটা ডিফিকাল্ট জিনিস না, এটা না যে ঠিক আছে একটা এসে একটা ডায়লগ বলে দিলাম যে দাবাতে বসছে, চাল দিচ্ছে, তারপর মানে স্টপ ওয়াচ আছে সেগুলো করছে, মানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে পুরো। তো সেইগুলো এত সুন্দর করে বাচ্চারা রপ্ত করেছিল, এবং তারা কি সুন্দর, মানে আমি উইন্ডোজকেও তার জন্য মানে সাধুবাদ জানাবো যে উইন্ডোজের যে টিম ছিল যারা বাচ্চাটাকেও গ্রুম করেছিল বেশ কিছুদিন ধরে, তারাও খুব ভালো কাজ করেছেন এবং বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে ট্রেন করেছে, স্পেশালি ছোট বাচ্চাটাকে। তো আই থিঙ্ক দে হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব। মানে গরমের ছুটিতে এটা আমাদের কাছে একটা মানে ভীষণ একটা বড় প্রাইজ হবে টু অল দ্য অডিয়েন্স, যারা স্পোর্টস ভালোবাসে, যারা স্পোর্টস ভালোবাসে না, কিন্তু এই সিনেমাটা একটা জীবনের গল্প, একটা মানে একটা বাচ্চার বড় হওয়ার গল্প। এবং আমার ধারণা যে আমরা যেই জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, মানে এত মেকানিক্যাল হয়ে গেছে আমাদের জীবন, সেখানে এই সিনেমা অ্যাকচুয়ালি একটা স্বপ্নের গল্প বলবে, মানে একটা লক্ষ্যের গল্প বলবে, কিন্তু আলটিমেটলি একটা সুন্দর জীবনের গল্প বলবে। সামনেই তো অযোগ্য আসছে, তো তুমি কি মনে করো যে বুম্বাদার সঙ্গে তোমার জুটি এখনো অবধি সেরা তোমার চোখে? আমার চোখে কিনা জানি না, তবে দর্শকের চোখে তো বটেই। তারা মানে এই ইনফ্যাক্ট আমাদের ক্যাপশনটা সেদিন দেখলাম যে ওই অযোগ্য জুটির 50তম ছবি আমাদের পোস্টারে দিয়েছে। তা নিশ্চয়ই আমাদের দর্শকরা আমাদের অযোগ্য না যোগ্য মনে করে, সেটা এই ছবির পরে আরো বেশি প্রুভ হবে, কারণ 50তম ছবি একটা পেয়ারের আই ডোন্ট থিঙ্ক খুব বেশি হয়েছে, মানে আমি জানি না হয়েছে কিনা। আর তো এইটা একটা আমাদের কাছে বিরাট পাওয়া যে এই জুটিকে 50তম জুটি অবধি নিয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের সমস্ত ক্রেডিট টু মাই বিউটিফুল অডিয়েন্স। আচ্ছা, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের একটা চিরকালীন একটা ইন্টারেস্ট থাকে, সেটাকে তুমি এত বছর ধরে সামলাও কিভাবে? এত সুন্দর করে ব্যক্তিগত জীবন এবং ক্যামেরার সামনে জীবন আলাদা রাখো কি করে? তোমার মানে আই থিঙ্ক সেটা তোমার নিজের ভেতরকার স্পিরিট বলতে হবে, মানে বলে না রু বলতে হ্যাঁ কি তুমি ইয়ে করো আর ইয়ে মত করো। তো তোমার ভেতরের রুটা, সোল থেকে যদি তোমাকে বলে যে তোমার এইটা তুমি চাও এবং তুমি এইভাবেই তোমার জীবনটা কাটতে, এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি তোমার জীবনটাকে কিভাবে দেখতে চাও। তো সেটা কিন্তু খানিকটা আমরা যেরকম ডিপেন্ডেন্ট মানে আমাদের নিজেদের উপরে, মানে আমি সেদিনকে একটা ওপ্রা উইনফ্রির একটা ইন্টারভিউ শুনছিলাম, সেখানে উনি বলেছেন যে মানে ইট ইজ অ্যাবাউট ইয়োর চয়েস হাউ ইউ ওয়ান্ট টু লিড ইয়োর লাইফ। মানে তুমি যদি একটা সুন্দর জীবন চাও তাহলে তোমাকে ব্যালেন্স করতে হবে, তোমাকে তোমার ডোমেস্টিক এবং প্রফেশনাল দুটো জায়গা ব্যালেন্স করতে হবে। আর যদি তুমি চাও যে না তুমি শুধু প্রফেশনালটাই করবে এবং ডোমেস্টিক করবে না, তাহলেও তোমাকে সেভাবে নিজেকে টিউন করতে হবে। তখন কিন্তু তুমি যদি ডোমেস্টিকেটেড লাইফের থেকে কিছু এক্সপেক্ট করো, তখন কিন্তু সেটা হবে না। সো ইটস অ্যাবাউট দ্য গেম অফ ব্যালেন্স। তো মানে আমার মনে হয় যে এই ব্যালেন্সিং গেমটাকে যদি তুমি মানে ওই মানে বলে না ওই যে টাইটনিক ইয়ের মতো, প্লেটসের মতো, মানে যদি মানে টেকটনিক প্লেটস, তো ওই মানে প্লেটসগুলো যদি উপর নিচ হয়ে যায় তাহলেই কিন্তু মানে সবটাই নড়ে যায়, মানে পুরো বেসটা ভূমিকম্প হয়। এবং যদি সেই জায়গাটাকে যদি এঁটে রাখা যায় তাহলে দুদিকটাই আমরা সমানভাবে এনজয় করি। জীবন তো একটাই, সব কিছুই একটু করে এক্সপিরিয়েন্স করা উচিত না? বাট এটার জন্য তোমাকে একটা কথা বলে রাখি, প্রচন্ড এক্সারসাইজ দরকার, নিজের ভেতরকার এক্সারসাইজ, নিজের পরিশ্রম, নিজের মেধা, এগুলো দিয়ে কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে যে এক্স্যাক্টলি তুমি কোন পয়েন্টে কি কি করবে লাইফে। এগুলো তোমাকে হয়তো কিছুটা আমাদের হাতে পৌঁছে থাকে না, জীবন রোজ নতুন কিছু শেখায়, জীবন রোজ নতুন করে তোমাকে একটা বড় জায়গার সামনে দাঁড় করিয়ে দেয়, কিন্তু ইউ হ্যাভ টু ডিসাইড ইয়োর পাথ, যে তুমি ঠিক কিভাবে নিজেকে চালিত করবে, হাউ ইউ উইল কন্ডাক্ট ইয়োর সেলফ। আমার শেষ প্রশ্ন হচ্ছে, দাবারু তো একটা যেমন একটা স্পোর্টসের গল্প, তেমন একটা লড়াইয়ের গল্প তো বলা হয়েছে। তো তোমার নিজের পথটা, নিজের দাঁড়ানোটা কি খুব একটা কুসুমাস্তীর্ণ ছিল? না দেখো, আমার পথটা কোনোদিনই খুব একটা মানে মানে খুব একটা স্মুথ পথে দিয়ে আমি এগোইনি। আমার পথে প্রচুর পাথরের নুড়ি, পুরো পাহাড়, অনেক কিছু মানে আমাকে অতিক্রম করতে হয়েছে এবং হবে এবং হচ্ছেও। আমি বলিনি যে আমার অতিক্রম শেষ হয়ে গেছে, কিন্তু আমি এই অতিক্রমটা করতে ভালোবাসি, কারণ কোনো কিছু যুদ্ধ করে জেতা আর কোনো কিছু এমনি পাওয়া, তার মধ্যে অনেক কিছুরই ডিফারেন্স আছে। তো আমার কাছে মনে হয় যে যেইটা আমি যুদ্ধ করে জিতলাম, যেই সাকসেসটা আমি মানে আমার পরিশ্রম দিয়ে জিতলাম, সেটা আমার কাছে অনেক বড় মূল্য। এবং আমার
আমার বলেছিল আমার কাকু কাকিমা একবার বলেছিল যে ছোটবেলায় যখন আমি হাই সেকেন্ডারি পরীক্ষার সময় দরজা বন্ধ করে খুব ভালো রেজাল্ট করেছিলাম, তখন বলেছিল যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তো পরিশ্রমের কোনো বিকল্প হয় না, সেটা আমি আজও ফলো করি। আমাকে অনেকে বলে এত পরিশ্রম করার কি দরকার, স্ট্র্যাটেজি দিয়ে কাজ করো। স্ট্র্যাটেজি দরকার হয়, কিন্তু আমি মনে করি যে পরিশ্রমের সাথেও স্ট্র্যাটেজিটাকে যদি মেলানো যায় তাহলে আই থিঙ্ক ইট গিভস বেটার রেজাল্টস। বাট পরিশ্রমটাকে আমি ডিসকাউন্ট করতে পারিনি আজ অবধি আমার জীবন থেকে। ঋতুদি, তোমাকে অনেক শুভেচ্ছা Thank শুধু you. দাবারু নয়, তোমার আগামী সমস্ত ছবির জন্য। থ্যাংক ইউ। এবং তোমাকে এমন অনেক চরিত্র দেখার জন্য আমরা দর্শকেরা সবাই অপেক্ষায় আছি। একদমই। আর দাবারুর জন্য আমি আমার দর্শককে জানাই অনেক 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 ধন্যবাদ, যে এই ছবিকে আপনারা অলরেডি টিজারটাকে সাকসেসফুল করে দিয়েছেন। এবার ট্রেলার লঞ্চ হবে কিছুদিনের মধ্যেই, সেটা অবশ্যই সবাই মিলে আপনারা শেয়ার করবেন। প্লিজ ফেসবুকে লিখবেন, সবাইকে দেখতে বলবেন, কারণ এখন বাচ্চারা না এই জীবনটা মিস করে ফেলছে, মানে খেলাধুলো, মানে এই সম্পর্কে জড়িয়ে থাকা। তো আপনারা অবশ্যই সবাইকে একটু ইন্টারেস্ট জাগাবেন সবার মধ্যে, যাতে বাচ্চারা এবং সপরিবারে এই ছবিটা দেখে। 10ই মে গরমের ছুটির একটা দারুণ উপহার তৈরি করেছেন প্রতিকৃত বাসুর ছবি, দাবারু এবং উইন্ডোজ প্রোডাকশন। আপনারা প্লিজ এসে ছবিটাকে দারুণ সফল করুন।